ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 12-এর একটি সনেট, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দ্য সনেট ইজ রিটেন বাই আর্থার রিম্বাউড or Arthur Rimbaud. Jean-Nicolas Arthur Rimbaud or Arthur Rimbaud was born on 20th October 1854. তিনি ফ্রান্সের চার্লিভিলে নামক একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন একজন পদাতিক সৈনিক। শৈশবকাল থেকে তিনি খুব মেধাবী ছিলেন। স্কুল জীবনে তিনি 8টি পুরস্কার পেয়েছিলেন। মাত্র 8-9 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন এবং তার এই কবিতা লেখার বয়স ছিল মাত্র 20 বছর পর্যন্ত। এই 8 থেকে 20 বছর বয়স পর্যন্ত তিনি বিখ্যাত কবিতা লিখে গিয়েছেন। ওনার নোটেবল ওয়ার্কস আর দ্য অরফ্যান্স নিউ ইয়ার, দ্য ড্রাঙ্কেন বোট, আফটার দ্য ফ্লাড, এ সিজন ইন হেল। তিনি যেহেতু শৈশবকালেই বিখ্যাত হয়ে উঠেছিলেন কবিতা লেখার জন্য, তাই ওনাকে কেউ বয় পোয়েট বলেও আখ্যায়িত করেন। মাত্র 20 বছর বয়সে ওনার পোয়েটিক কেরিয়ার শেষ হয়ে যায়। 1870 সালে যখন ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধ শুরু হয়, তখন আর্থার রিম্বাউডের বিহেভিয়ার, তার আচরণে অনেক পরিবর্তন হয়ে যায়। তিনি ধীরে ধীরে প্রভোকেটিভ হয়ে পড়েন, অ্যালকোহল খেতে শুরু করেন, সবার সঙ্গে রিউডলি বিহেভিয়ার করতে শুরু করেন। এমন শোনা যায় যে তিনি লোকাল শপস থেকে বইও চুরি করেছেন। এভাবে ধীরে ধীরে জীবনটাকে তিনি অনেক খারাপ পথে চালিত করেন। পরবর্তীকালে তিনি ডাচ কলোনিয়াল আর্মিতেও যোগ দেন, যার ফলে যুদ্ধ সম্বন্ধে উনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অর্জন করেছিলেন। 1891 সালে 10ই নভেম্বর তিনি বোন ক্যান্সারে মারা যান। পল ভারলাইন নামে ওনার এক ফ্রেন্ড ওনার লেখাগুলোকে ফ্রেঞ্চ ভাষায় পাবলিশ করেন এবং পরবর্তীকালে পল স্কিমিড, PAUL, পল স্কিমিড, SCHMIDT, পল স্কিমিড ওই ফ্রেঞ্চ ভাষার কবিতাগুলোকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেন এবং ইংলিশ ভাষায় নাম দেন। বলা হয়, মনের অঙ্কুর মুখ, মুখের অঙ্কুর দর্পণ, তেমনি সমাজের অঙ্কুর সাহিত্য, আর সাহিত্যের অঙ্কুর নামকরণ। দ্য টাইটেল গিভস আস প্রি কনসেপ্ট। নামকরণ আমাদেরকে পূর্ব ধারণা দেয়। আমরা যদি আমাদের এই কবিতাটা দেখি, কবিতাটার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ভ্যালি কথার অর্থ উপত্যকা, আর অ্যাসলিপ শব্দের অর্থ ঘুমন্ত। তাই আমরা আগে থেকে ধারণা করতেই পারি যে কেউ এখানে উপত্যকায় আছেন যিনি ঘুমন্ত। বাট আসলে দ্য টাইটেল ইজ আইরনিক্যাল। আইরনি হলো একটি রেটোরিক্যাল ডিভাইস বাই হুইচ উই সে সামথিং অ্যান্ড মিনস ইট অপোজিট। এখানে অ্যাসলিপ কথার অর্থ কবি ব্যবহার করেছেন ঘুমানো বোঝানোর জন্য নয়। আসলে যে সোলজার এখানে শুয়ে আছে সে হলো ইন ইটারনাল স্লিপ। হিয়ার অ্যাসলিপ রেফার্স টু ইটারনাল স্লিপ। বলা হয় ঘুম হলো মৃত্যুর ভাই। আসলে এখানে সোলজারটি ইজ নো মোর, দ্য সোলজার ইজ নো মোর। সোলজার হলো দ্য কজালিটি অফ ওয়ার, যুদ্ধের একজন ক্ষতিগ্রস্ত সৈনিক যিনি যুদ্ধে আপন প্রাণ দিয়েছেন এবং উপত্যকায় তিনি ঘুমাচ্ছেন। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ফিউটিলিটি অফ ওয়ার অর পিটি অফ ওয়ার। এখানে কবি যুদ্ধের ব্যর্থতা
যুদ্ধের খারাপ দিকটি তুলে ধরেছেন। যুদ্ধের বর্বরতা, যুদ্ধের পিটি, করুণ দিকটি কবি এই কবিতার মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। আসলে এই কবিতাটি যে ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে সেটি হলো 1870s ইউরোপিয়ান ওয়ার, 1870-এর ইউরোপিয়ান যুদ্ধকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা হয়েছে। আমাদের এই কবিতা পড়াটা ইনকমপ্লিট হয়ে যাবে যদি আমরা ওয়ার পোয়েট্রি না জানি। ওয়ার পোয়েট্রি কি? ওয়ার পোয়েট্রি হলো একটা স্কুল অফ পোয়েট্রি, যেক্ষেত্রে কবিতাগুলো লেখা হয়েছিল মূলত যুদ্ধকে কেন্দ্র করে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই সময়ের ঘটনাগুলোকে, যুদ্ধকেন্দ্রিক ঘটনাগুলোকে কেন্দ্র করে নিয়ে কবিরা যে কবিতা লিখতে আরম্ভ করলো ইংরেজি সাহিত্যে, সেগুলোকে বলা হয় ওয়ার পোয়েট্রি, যুদ্ধকেন্দ্রিক কবিতা। তবে এই ওয়ার পোয়েট্রি লেখার উপস্থাপনার ধরনটা ছিল দুই রকমের। একদল পোয়েট ছিল যারা যুদ্ধের পজিটিভ দিকটাকে তুলে ধরেছিল, তারা যুদ্ধকে সাপোর্ট করত, তারা যুদ্ধটাকে যেন একটা রঙিন চশমা দিয়ে দেখেছিল যে এই যুদ্ধটা কিসের জন্য? ফর গ্লোরি পাবো, এই যুদ্ধের মাধ্যমে গ্লোরি পাবো, আমি যুদ্ধের মাধ্যমে ক্যান স্যাক্রিফাইস মাই লাইফ ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেব। তারা একটা হিরোইজমের আদর্শ নিয়ে কবিতা লিখতে আরম্ভ করে। তারা ভাবে যে এই যুদ্ধর মাধ্যমে আমার জীবন চলে গেলেও আমি একটা হিরো হিসাবে সবার মনে একটা স্থান করে নেব, আমাকে সবাই মনে রাখবে যে আমি দেশের জন্য শহীদ হলাম। তারা এই হিরোইজম, প্যাট্রিয়টিজম, এই আদর্শের ওপর তারা কী করতে থাকে? কবিতা লিখতে থাকে। এই দলের কবিগুলো তারা যুদ্ধের ভালো দিকটাকে তুলে ধরতে শুরু করে। এই দলের একজন উল্লেখযোগ্য কবি হলেন রুপার্ট ব্রুক। তিনি ছিলেন এই দলের একজন উল্লেখযোগ্য কবি। ওনার লেখা একটা কবিতার নাম দ্য সোলজার। এই কবিতায় তিনি কি বলেছেন? ইফ আই শুড ডাই, থিঙ্ক অনলি দিস অফ মি, that there is some corner of a foreign land that is forever England. There shall be in that rich earth a richer dust concealed, a dust whom England bore, shaped, made aware, gave once her flowers to love, her ways to roam, a body of England's breathing English air, washed by rivers, blessed by sons of home. এই কবিতায় তিনি একজন সোলজারের হিরোইজম আদর্শ, প্যাট্রিয়টিজম আদর্শটাকে তুলে ধরেছেন। এখন আমরা যুদ্ধের অন্ধকার দিকটা তুলে ধরব। আরেক ধরনের পোয়েটসরা ছিলেন যিনারা যুদ্ধের অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউডটাকে তুলে ধরেছেন। ওনাদের মতে যুদ্ধটা আর কিছুই নয়, যুদ্ধটা ইজ লাইক এ বুচারি, একটা কসাইখানার মতো। একটা কসাইখানায় যেমনভাবে মাংসকে টুকরো টুকরো করা হয়, যুদ্ধের মাধ্যম দিয়েও সেভাবে জীবনকে টুকরো টুকরো করা হয়। আর এই যুদ্ধের মধ্যে কোনো গ্লোরি নেই, ইট ইজ অ্যাকচুয়ালি এ ফেক গ্লোরি, এর মধ্যে কোনো মহানতা নেই। ইট ইজ লাইক এ ম্যাসাকার, এটা হলো একটা যেন গণহত্যা। এই যুদ্ধের কোনো ভালো দিক নেই। এই যুদ্ধের নির্মমতা, যুদ্ধের বর্বরতা, যুদ্ধের করুণ ইতিহাসটাকে তুলে ধরেছেন ইনারা। আসলে এই দলের গ্রুপ বা এই গ্রুপের বা এই দলের কবিরা আসলে নিজেদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিলেন। ওনারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধটাকে ওনারা আগের গ্রুপের মতো রঙিন চশমা দিয়ে দেখেননি, ওনারা একটা সাদা চশমা দিয়ে দেখেছেন। খুব কাছ থেকে যুদ্ধকে দেখেছেন, কিভাবে যুদ্ধে দ্য পিপল আর অর দ্য সোলজার্স আর কিলিং দেমসেলফ, কিলিং ইচ আদার, একে অপরকে কী করছে? হত্যা করছে। সেই চিত্রটা ওনারা তুলে ধরেছেন। এই গ্রুপের দুজন উল্লেখযোগ্য কবি হলেন সিগফ্রিড স্যাজুন এবং উইলফ্রেড আওয়েন। সিগফ্রিড স্যাজুন, যিনি ছিলেন একজন মিলিটারি অফিসার, তিনি যুদ্ধে অংশগ্রহণ করার পর যুদ্ধ শেষে তিনি ঘোষণা করলেন যে আই উইল নট টেক পার্ট এনি মোর ইন দিস ওয়ার এগেন, and wrote a letter to the headquarters
অফ দ্য কান্ট্রি, যেটা নিয়ে পরবর্তীকালে অনেক সমালোচিত হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিলেন। তিনি যুদ্ধের মেশাকার রূপটাকে তিনি কী করেছিলেন, তুলে ধরেছিলেন। আরেকটা কবি হলেন কে? তিনি হলেন উইলফ্রেড আওয়েন। ইনিও একজন সৈনিক ছিলেন। ইনার কবিতায় আমরা যুদ্ধের পিটি অফ ওয়ার, ফিউটিলিটি অফ ওয়ারকে আমরা দেখতে পাই। ওনার একটি কবিতা আছে, কবিতাটির নাম হলো ফিউটিলিটি। কবি বলেছেন, একজন সৈনিক যিনি মারা গিয়েছেন তাকে নিয়ে বলছেন, মুভ হিম ইনটু দ্য সান, ওকে নিয়ে যাও সূর্যের কাছে, জেন্টলি ইটস টাচ অ্যাওয়েক হিম ওয়ান্স। এই সূর্যের স্পর্শ তাকে একদা জাগিয়ে তুলেছিল অ্যাট হোম, বাড়িতে। হুইসপারিং অফ ফিল্ডস আনসোন, যখন ফসল বোনার সময় ছিল তখন ওকে জাগিয়ে তুলেছিল। অলওয়েজ ইট অ্যাওয়েক হিম ইভেন ইন ফ্রান্স, ফ্রান্সেও ওকে জাগিয়ে তুলেছিল। কিন্তু দেখা গেছে আজকে সূর্য তাকে জাগাতে অক্ষম। তাই সেখানে যুদ্ধের ফিউটাইল অ্যাটেম্প, যুদ্ধের করুণ দিকটাকে তুলে ধরেছেন এবং যুদ্ধকে সরাসরি অ্যাটাক করে প্রশ্ন করেছেন, ওয়াজ ইট ফর দিস ক্লে গ্রু টল। 12 নম্বর লাইনে বলছেন, ওয়াজ ইট ফর দিস ক্লে গ্রু টল। যদি ওইভাবেই সৈনিকটি মারা যাবে, তাহলে এই জন্যই কি তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে এত বড় হয়ে উঠেছিল? এইভাবেই যদি তার প্রিম্যাচুয়ার ডেথ হবে, সে এইভাবেই যদি তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তার বাড়ির লোকজন আত্মীয় স্বজন থেকে দূরে চলে যাবে, এই জন্য কি তাকে যুদ্ধে পাঠানো হয়েছিল? আসলে তিনি সরাসরি যুদ্ধকে কী করছেন, ডিগ করেছেন। ওনার আরেকটি কবিতা স্ট্রেঞ্জ মিটিং, স্ট্রেঞ্জ মিটিং কবিতায়ও তিনি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন। ওই কবিতার একটি লাইন আছে, বলছে, দুজন সৈনিক যারা দু পক্ষের মারা গিয়ে এখন বলছে, I knew that sullen hall by this dead smile, I knew we stood in hell. অ্যাকচুয়ালি তারা হেলে পৌঁছে গিয়েছে, তারা নরকে তাদের বাস হয়েছে। তারা যুদ্ধের পর যারা এখন একে অপরকে হত্যা করেছে, হত্যা করার পর এখন তারা হেলে অবস্থান করেছেন। তো কবি উইলফ্রেড আওয়েন এই কবিতায়ও যুদ্ধের ভয়াবহতাটাকে তুলে ধরেছেন। যুদ্ধ সম্বন্ধে বলতে গিয়ে আরেকটি কবি ম্যাথু আর্নল্ড ওনার ডোভার ব্রিজ কবিতায় বলছেন যে এই যুদ্ধের মাধ্যম দিয়ে দ্য ইগনোরেন্ট আর্মি ক্লাচ বাই নাইট, অজ্ঞ আর্মি সৈন্যরা একে অপরের সঙ্গে লড়াই করছে। ওনাদেরকে অজ্ঞ বলেছেন। অ্যাকচুয়ালি বাই ওয়ার দ্য সোলজার্স আর গিভিং দেয়ার লাইফ প্রিম্যাচুয়ারলি, ইট ইজ লাইক এ সুসাইড। এটা একটা যেন সুইসাইডের মতো। আবার বিখ্যাত নাট্যকার জিবি শ যুদ্ধ সম্বন্ধে তিনি বলেছেন যে এই ওয়ার যেটি ইজ ক্রিয়েটেড বাই মিনিস্টার্স, ম্যানেজড বাই অ্যাডমিনিস্ট্রেটরস অ্যান্ড ফট বাই সোলজার্স। তাহলে আসল কাজটা ওনারা যুদ্ধ তৈরি করলেও ওনারা কিন্তু এক্সপিরিয়েন্স করেন না, যুদ্ধে অংশগ্রহণ করেন না। আসলে লড়াইটা করেন সোলজাররা। তাদের জীবনটা তারা অপরিপক্ক অবস্থায়, খুব কম বয়সেই খুব সহজেই তাদের জীবনগুলো চলে যায়। এই গত কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেলাম ভারত ও চীন দুই দেশের মধ্যে এক সাময়িক যুদ্ধে 20 জন ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধটা আর কিছুই নয়, এটা হলো একটা মেশাকার গণহত্যা, শুধুমাত্র লস আর লস। এই যুদ্ধের মধ্যে কোনো গ্লোরি নেই। আসলে এটা একটা ফেক গ্লোরি, কারণ এই যুদ্ধের ফলেই প্রিয়জনেরা তাদের ছেলেকে, তাদের ভাইকে, কেউ কারো স্বামীকে, কেউ কারো বাবাকে হারায়। এই যুদ্ধের মধ্যে কী গ্লোরি লুকিয়ে আছে, কী মহানতা লুকিয়ে আছে, এর মধ্যে কী হিরোইজম লুকিয়ে আছে, এর মধ্যে কী প্যাট্রিয়টিজম লুকিয়ে আছে। আসলে দিজ আর দ্য ফেক গ্লোরি, এর মধ্যে কোনো গ্লোরি নেই। আমাদের যে কবিতা স্লিপ ইন দ্য ভ্যালি, এই কবিতায়ও আমাদের কবি আর্থার রিমবন্ড এই যুদ্ধের ভয়াবহতা তিনিও অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউডটাকে তুলে ধরেছেন। তিনিও যুদ্ধটাকে ডিগ করেছেন, তিনিও ওয়ারমঙ্গার্সদের বিরুদ্ধে বলেছেন।
তিনিও যুদ্ধকে অ্যাটাক করেছেন, যে যুদ্ধটা মোটেও কাম্য নয়। ইট ইজ এ ডেড বুচারি। স্লিপ ইন দ্য ভ্যালি কবিতাটি প্রথমে ফ্রেঞ্চ ভাষায় কবি লিখেছিলেন, তাই অরিজিনাল টাইটেল হলো লি ডরমিয়র ডু ভেল। পরবর্তীকালে পল স্কিমিড কবিতাটিকে ট্রান্সলেট করেন। প্রথম নাম হয় স্লিপার্স ইন দ্য ভ্যালি, পরবর্তীকালে সেটি পরিবর্তন হয়ে নাম হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। লেটস রিড দ্য পোয়েম। Asleep in the valley. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier very young lies open mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guile. Oh, nature, keep him warm. He may catch cold. The humming insects do not disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are two red holes. The poem is a sonnet. It is a Petrarchan or Petrarchan sonnet or Italian sonnet. এই 14 লাইন কবিতার প্রথম 8 লাইন বলা হয় অক্টেভ এবং পরের 6 লাইন বলা হয় সেস্টেড। প্রথম 8 লাইনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন, এবং সেস্টেডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 3 লাইন 3 লাইন। 3 লাইন স্ট্যাঞ্জাকে বলা হয় ট্রিপলেট অর টারসেট। কবিতার শুরুতে আমাদের কবি আর্থার রিমবার্ড একটা ভ্যালি, একটা উপত্যকার একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন। কীভাবে প্রকৃতি তার সৌন্দর্যতা ভরিয়ে দিয়েছে একটা ভ্যালিতে, যে ক্ষেত্রে সৈনিকটি যেন একটা খুব আরাম নিচ্ছে, শান্তিপূর্ণ একটা আরাম নিচ্ছে। ফুল অফ গ্রিন, সবুজ ঘাস, সবুজ গাছে পরিপূর্ণ, যেটা জীবনের প্রতীক। সেই জীবনের প্রতীক যেখানে সবুজে পরিপূর্ণ ঘাস, সেই রকম একটা জায়গাতে সৈনিকটি শুয়ে আছে। কিন্তু আমরা লাস্ট লাইনে এসে পুরোপুরি অবাক হয়ে যায়। এক্ষেত্রে কবি তুলে ধরেছেন দ্য ইনহারেন্ট রিয়ালিটি অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতাটাকে তুলে ধরেছেন। তিনি দেখাতে চেয়েছেন আসলে দ্য সোলজার ইজ দ্য কজালিটি অফ ওয়ার, হি ইজ দ্য কজালিটি অফ ওয়ার। এবার আমরা কবিতাটিকে লাইন বাই লাইন আমরা পড়ব। এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার যেখানে এ স্লো স্ট্রিম, একটা ধীর গতির নদী, ফ্লোজ বয়ে যায়। আমরা জানি ভ্যালি মানে উপত্যকা, দুটো পাহাড়ের মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় ভ্যালি। তাহলে এই ভ্যালিটি হলো স্মল, এই ভ্যালিটি হলো গ্রিন, সবুজ। কেন সবুজ? কারণ গাছপালা ঝোপঝাড়ে পরিপূর্ণ, রঙটা কালারটা সবুজ, যেটা আবার একদিক থেকে সিম্বল, প্রতীক। কিসের প্রতীক? অফ লাইফ, জীবনের প্রতীক। তাহলে এইরকম একটা ভ্যালি, আবার এই ভ্যালির মধ্যে, এই উপত্যকার মধ্য থেকে কি করছে, যেখানে এ স্লো স্ট্রিম, একটা ধীর গতির নদী। তাহলে নদীর যে ধীরে ধীরে বয়ে যাচ্ছে, তাহলে এইরকম নদী ফ্লোজ, বয়ে যায়। তাহলে স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার যেখানে এ স্লো স্ট্রিম, একটা ধীর গতির নদী, ফ্লোজ বয়ে যায়। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। অ্যান্ড লিভস, এবং রেখে যায়, লং স্ট্র্যান্ডস, একটা দীর্ঘ সুতা বা ফিতা। স্ট্র্যান্ড কথার অর্থ হলো সুতা, কিন্তু এখানে বলতে পারি আমরা ফিতা বা রিবন, অফ সিলভার, রূপোলি। তা একটা রূপোলি ফিতা রেখে যায়। তাহলে নদীটা এমনভাবে বয়ে যাচ্ছে, ইট লুকস লাইক সিলভারি রিবন, এটা যেন একটা রূপোলি ফিতার মতো দেখতে লাগছে। সেই জন্য বলছে একটা ছোট্ট নদী যেটি বয়ে যায়, এ স্মল গ্রিন ভ্যালি
একটা ছোট্ট উপত্যকা যেখানে এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ধীর নদী বয়ে যায়, অ্যান্ড লিভস এবং রেখে যায় লং স্ট্র্যান্ডস, একটা দীর্ঘ সুতা বা দীর্ঘ ফিতা অফ সিলভার, রূপলি ফিতা রেখে যায়। দেখতে পাচ্ছ নদীটা যখন বয়ে আসছে উপত্যকার মধ্য থেকে, যখন সূর্যের আলো এসে পড়ছে, নদীটা যেন একটা রূপলি ফিতার মতো লাগছে, ঠিক একটা বেল্টের মতো লাগছে। এর সিলভারি রঙটা কেমন সিলভারি বলছে, কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপরে। তাহলে ঘাসের ওপর যখন এসে জল যাচ্ছে, নদীর জল বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সূর্যের আলো এসে লেগেছে, তখন যেন কী করছে, ঘাসগুলো উজ্জ্বল চকচকে করছে, দে আর গ্লিটারিং। তাহলে অ্যান্ড লিভস এবং ছেড়ে যায় লং স্ট্র্যান্ডস, একটা দীর্ঘ ফিতা, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপর। তাহলে এ স্মল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটি ধীর নদী বয়ে যায়, অ্যান্ড লিভস এবং রেখে যায় লং স্ট্র্যান্ডস অফ সিলভার, একটা রূপলি ফিতা রেখে যায়, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপর। তাহলে ঘাসটাকে দেখাচ্ছে কেমন উজ্জ্বল, কারণ দে আর গ্লিটারিং ইন সানলাইট, সূর্যের আলোতে সেগুলো কী করছে, চকচক করছে। ওই জল সহ জল কী করছে, যখন ঘাসের উপর থেকে জলটা বয়ে আসছে, নদীর জল, তখন এটাকে বেশ রঙটা রূপলি মতো লাগছে এবং গ্লিটারিং, এবং সেগুলো কী করছে, চকচক করছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ, ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে, মাউন্টেন টপ পর্বতের চূড়া, স্ট্রিম, এমনি স্ট্রিম নাউন যখন হয় নদী, কিন্তু এখানে স্ট্রিম ভার্ব, বয়ে আসে। তাহলে পর্বতের চূড়া থেকে বয়ে আসে কি, দ্য সানস রেজ, সূর্যের রশ্মি। তাহলে সূর্যের রশ্মিগুলো কী করছে, পর্বতের চূড়া থেকে বয়ে আসছে, ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে দ্য স্ট্রিম বয়ে আসে বা নেমে আসে, দ্য সানস রেজ, সূর্যের রশ্মি পর্বতের চূড়া থেকে নেমে আসে। দে ফিল, তারা ভরিয়ে তোলে, দ্য হলো, এই উপত্যকাটিকে, ফুল অফ লাইট, আলো দিয়ে। জেনারেলি হলো শব্দের অর্থ হলো গর্ত, কিন্তু এখানে হলো রেফার্স টু দ্য ভ্যালি, উপত্যকা। তাহলে ওই সূর্যের এখানে তারা বলতে কোনগুলো, ওই মাউন্টেন টপ থেকে আসা ওই সূর্যের রশ্মিগুলো। তাহলে ওই সূর্য রশ্মিগুলো আসে এবং তারা কী করে, উপত্যকাটিকে আলোয় পরিপূর্ণ করে তোলে, আলোয় ভরিয়ে তোলে। দে ফিল, তারা ভরিয়ে তোলে, দা হলো, উপত্যকাটিকে, ফুল অফ লাইট, আলো দিয়ে। তাহলে উপত্যকাটি আলোয় পরিপূর্ণ হয়েছে, সূর্যের আলো এসে উপত্যকাটিকে ভরিয়ে তুলেছে। তাহলে এই স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, যেখানে এ স্লো স্ট্রিম, একটা ধীর নদী, ফ্লোস বয়ে যায়, অ্যান্ড লিভস এবং রেখে যায় লং স্ট্র্যান্ডস, একটা দীর্ঘ ফিতা, অফ সিলভার, রূপলি, অন ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপর। ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের উপরিভাগ থেকে, পর্বতের চূড়া থেকে, স্ট্রিম বয়ে আসে, দ্য সান রেজ, সূর্যের রশ্মি বা সূর্যের আলোগুলি। দে ফিল, তারা ভরায়, দ্য হলো, উপত্যকাটিকে, ফুল অফ লাইট, আলো দিয়ে। এই হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এ সোলজার, একটি সৈনিক, ভেরি ইয়াং, খুবই অল্প বয়স্ক, ভেরি ইয়াং। এমনি ইয়াং শব্দের অর্থ যুবক বা ছোট, এখানে আমরা বলতে পারি খুবই কম বয়স্ক। লাইজ, শুয়ে আছে, ওপেন মাউথ, মুখটাকে হাঁ করে। তাহলে এই সোলজার, একটি সৈনিক, ভেরি ইয়াং, খুবই কম বয়স্ক, লাইজ, শুয়ে আছে, ওপেন মাউথ, মুখটাকে হাঁ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সৈনিক, যাকে বলা হয়েছে ভেরি ইয়াং। দ্য ওয়ার্ড ভেরি ইজ ইম্পর্ট্যান্ট, ভেরি শব্দটাই গুরুত্বপূর্ণ। জেনারেলি ভেরি কেন ব্যবহার করা হয়েছে এখানে ভেরি শব্দটা এটাই জোর দেওয়ার জন্য, দ্য সোলজার ইজ ভেরি ইয়াং, ইট ইজ প্রিম্যাচুয়ার। দ্য সোলজার ইজ প্রিম্যাচুয়ার, পরিপক্ক নয়, তার জীবনটা এখনও তরতাজা, সে সৈনিক, সে একজন ইয়াং ওয়ান। এটা সরাসরি কি করেছে, ডিগ করেছে কিভাবে, যুদ্ধে ওই প্রিম্যাচুয়ার সৈনিকগুলো, যাদের বয়স মাত্র 17, 18, 20 বছর বয়স, 25 বছর বয়স, তারা যুদ্ধে গিয়ে নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কবি আক্রমণ করেছে যুদ্ধকে, যে যুদ্ধে এইভাবে যে ইয়াং সৈনিকগুলো মারা যায়,
সেই জন্য এখানে কবি কী করেছে বলেছেন ভেরি ইয়াং। আর সোলজার একটি সৈনিক, ভেরি ইয়াং খুবই অল্প বয়স্ক, লাইজ শুয়ে আছে, ওপেন মাউথ মুখটাকে হাঁ করে। এই ওপেন মাউথ জায়গাটাও গুরুত্বপূর্ণ। এমনভাবে শুয়ে আছে যে নেচার হ্যাজ প্রোভাইডেড হিম, নেচার প্রকৃতি তাকে একটা দিয়েছে কমপ্লিট একটা বেড, কমপ্লিট একটা বিছানা দিয়েছে, যেখানে আফটার এ লং টার্ময়েল, আফটার এ লং ব্যাটেল, যেখানে একটা দীর্ঘ সময় যুদ্ধের পর সৈনিকটা যেন কী করেছে, খুব শান্তিপূর্ণভাবে কী করছে, বিশ্রাম নিচ্ছেন, যার ফলে সে ঘুমিয়ে গিয়েছে। যখন ঘুমিয়ে গিয়েছে তার মুখটা হাঁ করে আছে, তার মানে সে খুব গভীরভাবে নিদ্রায় নিদ্রিত, যার ফলে তার মুখটা কী করেছে, হাঁ করে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কবি এটাই বোঝাতে চেয়েছে যে সৈনিকটা গভীর নিদ্রায় নিদ্রিত। আর সোলজার একটি সৈনিক, ভেরি ইয়াং খুবই অল্প বয়স্ক, লাইজ শুয়ে আছে, ওপেন মাউথ মুখটাকে হাঁ করে। এ পিলো একটি বালিশ, মেড অফ ফার্নের তৈরি বালিশ, বিনিথ হিজ হেড তার মাথার নিচে। তাহলে নেচার কী করেছে, একটা বালিশ দিয়েছে সৈনিকটিকে শোয়ার জন্য। সৈনিকটি যে শুয়ে আছে, নেচার তাকে প্রোভাইড করেছে একটা পিলো। আবার কিসের পিলো সেটা? ফার্নি পিলো, ফার্নযুক্ত পিলো। তাহলে নেচার তাকে ফার্নি পিলো দিয়েছে তার এই ঘুমানোর জন্য। এ পিলো মেড অফ ফার্নের তৈরি একটি বালিশ রয়েছে, বিনিথ হিজ হেড তার মাথার নিচে একটি বালিশ রয়েছে। এ পিলো মেড অফ একটি বালিশ ফার্নের তৈরি, বিনিথ হিজ হেড তার মাথার নিচে। বিনিথ শব্দের অর্থ নিচে, হিজ হেড তার মাথা নিচে রয়েছে একটি ফার্নি পিলো, ফার্নি বালিশ। ফার্ন হলো এক ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ, যেটাকে বলা হয় ফার্নি পিলো। এখানে বলা হয়েছে বালিশটি কিসের তৈরি? ফার্নের তৈরি। অ্যাসলিপ ঘুমন্ত, স্ট্রেচড হাত পা ছড়িয়ে প্রসারিত করে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ঘন লতাগুল্মের বৃক্ষের মধ্যে। বুশ, আন্ডারগ্রোথ রেফার্স টু বুশ, ঝোপ। তাহলে ঝোপ জাতীয় গাছ যেগুলো আছে সেই ঝোপঝাড়ের ওপর তিনি কী করেছে, শুয়ে আছেন, এই জন্য বলছে আন্ডারগ্রোথ। বলছে যে অ্যাসলিপ ঘুমন্ত, স্ট্রেচড হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছেন, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ওই ঘন লতাগুল্মের বৃক্ষ। আন্ডারগ্রোথ শব্দর মানে হলো ঘন লতাগুল্মের যে বৃক্ষ, তার ওপর তিনি কী করেছেন, হাত পা ছড়িয়ে কী করেছেন, শুয়ে আছেন। তাহলে আন্ডারগ্রোথ শব্দের অর্থ হলো বুশ অ্যান্ড পেল ফ্যাকাশে বা বিবর্ণ, ইন ইজ ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ, সানসোকড বেড সূর্যের আলোয় স্নান করা, সূর্য স্নাত বেড বিছানায়। তাহলে প্রথম সৈনিকটাকে বলা হয়েছে পেল ফ্যাকাশে বিবর্ণ। তাহলে সৈনিকটা এতটাই ক্লান্তিতে ভুগছে, এতটাই ক্লান্ত হয়ে গেছে, যখন ঘুমাচ্ছে তাকে দেখতে লাগছে যেন পেল বিবর্ণ, তার মুখটা শুকিয়ে গেছে। তবে তার বেডটাকে 3টে অ্যাডজেক্টিভে ব্যবহার করা হয়েছে। বলছে পেল ফ্যাকাশে বিবর্ণ, কোথায়? নিজ ওয়ার্ম তার উষ্ণ। তাহলে ওর বেডটাকে বলা হচ্ছে উষ্ণ। আবার কালার বলা হচ্ছে কি গ্রিন সবুজ, অ্যান্ড সান সোকড সূর্যের আলো মাখানো বা সূর্যের আলোয় যেন স্নান করে নিয়েছে এমন বেড বিছানা। তাহলে তার বিছানা যেন সূর্যের আলো এসে স্নান করিয়ে দিয়েছে, তাকে ভিজিয়ে দিয়েছে বিছানাটাকে সূর্যের আলো। এনে বলছে পেল ফ্যাকাশে, ইন ইজ ওয়ার্ম তার উষ্ণ, গ্রিন সবুজ, সানসোকড বেড সূর্যের আলো মাখানো বিছানায়। তাহলে সেকেন্ড কোয়ার্টারে কি বলল? এ সোলজার একটি সৈনিক, ভেরি ইয়াং খুবই কম বয়স্ক, লাইজ শুয়ে আছে, ওপেন মাউথ মুখটাকে হাঁ করে। এ পিলো একটি বালিশ, মেড অফ ফার্নের তৈরি, বিনিথ হিজ হেড তার মাথার নিচে। অ্যাসলিপ ঘুমন্ত, স্ট্রেচড হাত পা ছড়িয়ে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ হেভি ঘন, আন্ডারগ্রোথ ঘন লতা গুল্মের বৃক্ষের মধ্যে। পেল বিবর্ণ বা ফ্যাকাশে, ইন ইজ ওয়ার্ম তার উষ্ণ, গ্রিন সবুজ, অ্যান্ড সানসোকড বেড সূর্যের আলো মাখানো বিছানায়। এই হলো প্রথম 8 লাইন, অর্থাৎ এইখানেই অক্টিভ শেষ, প্রথম 8 লাইন শেষ এই কবিতার। শেষটির শুরুতে বলছেন হিজ ফিট তার পাগুলি,
এখানে ফিট শব্দের অর্থ পা। তার পাগুলি, সৈনিকটির পাগুলি অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে। কোশ্চেন পড়ে যে তার পাগুলি কোথায় ছিল? ফুলেদের মধ্যে। হি স্লিপস, সে ঘুমায়। তাহলে হিজ ফিট, তার পাগুলি অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে। হি স্লিপস, সে ঘুমায়। হিজ স্মাইল, তার হাসি, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটি নিষ্পাপ শিশুর মতো। জেন্টেল, কোমল, উইদাউট গাইল, কোনো ধূর্ততা বা চালাকি ছাড়া। তাহলে হিজ স্মাইল, তার হাসি, তাহলে সৈনিকটির হাসিটিকে তুলনা করা হয়েছে ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটি নিষ্পাপ শিশুর মতো। নিষ্পাপ শিশু, নিউ বর্ন চাইল্ড, নিষ্পাপ শিশুর মতো। জেন্টেল, কোমল, জেন্টেল, কোমল, উইদাউট গাইল, কোনো ধূর্ততা বা চালাকি ছাড়া। গাইল শব্দের অর্থ হলো ধূর্ততা বা চালাকি। এই হাসির মধ্যে কোনো চালাকি নেই, একদম ইনোসেন্স একটা স্মাইল। একটা নিষ্পাপ শিশু যেমন নিউবর্ন চাইল্ড, নতুন শিশু জন্মানোর পর যেভাবে হাসে, ঠিক এখানে সৈনিকটাও শুয়ে আছে ঘুমের ঘোরে, সে এমনভাবে হাসছে যেন তাকে দেখতে লাগছে একটি নিষ্পাপ শিশুর মতো। তার হাসির মধ্যে কোনো ধূর্ততা বা চালাকি নেই। এখানে আর্থার রিমবর্ড আমাদের কবি কী করেছেন? ডিগ করেছেন, মক্স করেছেন, বিদ্রুপ করেছেন। কাদের প্রতি? যারা হলো সেই ওয়ারমঙ্গার্স, যারা যুদ্ধটাকে ক্রিয়েট করলো, যুদ্ধটাকে সৃষ্টি করলো, বাট কিন্তু সোলজার্সরা মারা যাচ্ছে। তাহলে তাদের চালাকির জন্য সৈনিকরা মারা যাচ্ছে। তাহলে ওই সৈনিকদের ইনোসেন্স ভাবটা, ওই সৈনিকদের ইনোসেন্স ধরনটা দেখানোর জন্য কবি এখানে তার হাসিটাকে বলেছে একটি নিষ্পাপ শিশুর মতো। জেন্টেল, কোমল, উইদাউট গাইল, কোনো ধূর্ততা বা চালাকি নেই। এই হাসির মধ্যে কোনো ধূর্ততা বা চালাকি নেই। তাহলে হি স্মাইল, তার হাসি, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটি নিষ্পাপ শিশুর মতো। জেন্টেল, কোমল, উইদাউট গাইল, কোনো ধূর্ততা বা চালাকি ছাড়া। ও নেচার, ও হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। ও নেচার, ও হে প্রকৃতি। তাহলে এখানে কবি রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন প্রকৃতিকে। ও হে নেচার, ও অ্যাড্রেস করেছেন, অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছেন। ও হে নেচার, ও হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে কবি এখানে অনুরোধ করেছেন প্রকৃতির কাছে। কি অনুরোধ করেছেন? যে সৈনিকটিকে উষ্ণ রাখতে। কেন? কারণ হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। মানুষ মারা গেলে তার শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে কবি চাচ্ছেন যে যাতে সৈনিকটি না মারা যায়, কবি চাচ্ছেন যে প্রকৃতি তাকে উষ্ণ রাখুক। কিন্তু আজকে প্রকৃতি তো ব্যর্থ তাকে বাঁচিয়ে রাখতে, কারণ হি ইজ দ্য কজালিটি অফ ওয়ার, দ্য সোলজার ইজ নো মোর, সোলজার আর বেঁচে নেই। তাহলে এখানে দ্য পোয়েট হ্যাজ ট্রাইড টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু এনশিওর দ্য লাইফ অফ দ্য সোলজার, সৈনিকটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, বাট হিজ অ্যাটেম্প্ট ইজ ফিউটাইল, তার এই চেষ্টাটা ব্যর্থ, কারণ সে আর জাগবে না, কারণ সে মারা গিয়েছেন। আমরা পরবর্তীকালে জানবো। এখন কি বলছে কবি? ও নেচার, ও হে প্রকৃতি, অ্যাপোস্ট্রফি উদ্দেশ্য করে বলছে, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। সৈনিককে উষ্ণ রাখতে বলছে, গরম রাখতে বলছে। কেন? হি মে ক্যাচ দ্য হামিং ইনসেক্টস, হামিং গুনগুন করা, ইনসেক্টস পতঙ্গগুলি, ডু নট ডিস্টার্ব, বিরক্ত করে না, হিজ রেস্ট, তার বিশ্রামে। তাহলে সৈনিকটি যে বিশ্রাম নিচ্ছে, এখানে কিছু হামিং ইনসেক্টস, গুনগুন করা পতঙ্গ আছে। এটা একটা অলংকার, ওনোমোটোফিয়া। গুনগুন করা কিছু পতঙ্গ আছে যারা গান গেয়ে বেড়াচ্ছে প্রকৃতিতে। কিন্তু আজকে তাদের এই গানগুলো কিন্তু তার যে রেস্ট, সৈনিকটির যে রেস্ট, বিশ্রাম নিচ্ছে, কিন্তু তার বিশ্রামকে ব্যাঘাত ঘটাতে পারবে না। তারা ব্যর্থ, কারণ হি ইজ ইন ইটারনাল স্লিপ মিন হি ইজ ইন ইটারনাল স্লিপ মিনস ডেথ। সে আজকে মারা গিয়েছে, তাই আজকে তাকে ডিস্টার্ব করতে পারবে না। দ্য হামিং ইনসেক্টস, এই গুনগুন করা পতঙ্গগুলো, ডু নট ডিস্টার্ব, বিরক্ত করে না, হিজ রেস্ট, হি স্লিপস, সে ঘুমায়। ইন সানলাইট, সূর্যের আলোতে। ওয়ান হ্যান্ড, একটি হাত, অন ইজ ব্রেস্ট, বুকের ওপর।
এখানে ব্রেস্ট কথার অর্থ হলো বুক, যে সে কী করেছে তার ছাতির ওপরে, তার বুকের ওপর একটি হাত রেখে সূর্যের আলোর নিচে শুয়ে আছে আরামে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। হি স্লিপ, সে ঘুমায়, ইন সানলাইট, সূর্যের আলোতে, সূর্যের আলোর নিচে, ওয়ান হ্যান্ড, একটি হাত, অন ইট ব্রেস্ট, তার বুকের ওপর। তার মানে সে যেন আরাম, অ্যাট পিস, শান্তিতে। তাহলে সৈনিকটি শান্তিতে ঘুমিয়ে আছে। বাট ইন ইট সাইট, কিন্তু তার পার্শ্বদেশে দেয়ার আর টু রেড হোলস, সেখানে দুটি লাল গর্ত। ইন ইট সাইড, তার পার্শ্বদেশে, তার শরীরের সাইডে, শরীরের পার্শ্বদেশে, দেয়ার আর টু রেড হোলস, দুটি লাল হোলস, গর্ত। দ্য টু রেড হোলস রেফার্স টু দ্য বুলেট উন্ডস, বুলেটের আঘাত, বুলেটের ক্ষত, দুটি ক্ষত চিহ্ন। অ্যাকচুয়ালি দ্য সোলজার ইজ নো মোর, সোলজার আর বেঁচে নেই, দ্য সোলজার ইজ ডেড, যে সোলজারটি এখানে মৃত। তাহলে এই যে সৈনিকটি যে শুয়ে আছে, আসলে সে সৈনিকটি জীবন্ত নয়, সে সৈনিকটিও মৃত। যে সৈনিক, যে একটা প্রমিসিং ইউথ, যে যুবক, যার এখন নিজের ফ্যামিলি, নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার্স ওয়ান্স আছে, তাদের ছেড়ে আজকে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। মনে হয়েছিল যেন সে নেচার, প্রকৃতি তাকে একটা সুন্দর একটা যে জায়গা করে দিয়েছে তার ঘুমানোর জন্য, তার রেস্ট নেওয়ার জন্য, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। কিন্তু আমরা তো লাস্ট লাইনে এসে অবাক হয়ে গেলাম, দেখলাম এত সুন্দর উপত্যকা, যেখানে ফুল অফ লাইফ, জীবনে পরিপূর্ণ, সবুজ গাছ, সবুজ ঘাস, যে অনেক ফুল দেখা যাচ্ছে, সেখানে গুনগুন করা পতঙ্গ দেখা যাচ্ছে, তাকে একটা ফার্নি পিলো দিয়েছে, তাকে একটা ঘন লতাগুল্মের বৃক্ষ দিয়েছে তার বিছানা। আবার সূর্যের আলো এসে তার বিছানাটাকে কি করছে, সূর্যের আলো এসে তার বিছানাটাকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু এত কিছু সত্ত্বেও, নেচার তাকে এত কিছু সত্ত্বেও, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য সোলজারের কি করেছে, ইন সাইড, তার পার্শ্বদেশে, দেয়ার আর টু রেড হোলস, দুটি লাল গর্ত। যে হিয়ার ইট ইজ দ্য লস অফ এ লাইফ, এটা জীবনের একটা পরাজয়, জীবন যেন এখানে শেষ হয়ে গেল। যে ইউথটা, যে প্রমিসিং ইউথটা, যার অনেক কিছু, মেনি থিং হ্যাজ টু বি ডান, তার অনেক কিছু করার আছে, যার অনেক কর্তব্য আছে, অনেক ডিউটিজ আছে, কিন্তু সে আজকে পরাজিত সৈনিকের মতো আজ কি করেছে, গুলিবিদ্ধ হয়ে এই উপত্যকায় শুয়ে। তাহলে আমরা শেষটিতে যা পেলাম, হিজ ফিট, তার পাগুলি, অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে, হি স্লিপস, সে ঘুমায়, হিজ স্মাইল, তার হাসি, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটি নিষ্পাপ শিশুর মতো, জেন্টেল, কোমল, উইদাউট গাইল, কোনো ধূর্ততা বা চালাকি ছাড়া। ওহ নেচার, ও হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, এই গুনগুন করা পতঙ্গগুলি, ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করে না, হিজ রেস্ট, তার বিশ্রামে। হি স্লিপস, সে ঘুমায়, ইন সানলাইট, সূর্যের আলোর মধ্যে, সূর্যের আলোতে, ওয়ান হ্যান্ড, একটি হাত, অন ইজ ব্রেস্ট, তার বুকের ওপর, অ্যাট পিস, শান্তিতে ঘুমায়, ইন ইট সাইড, এবং তার পার্শ্বদেশে, দেয়ার আর টু রেড হোলস, সেখানে দুটি লাল গর্ত। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটি এই কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে স্লিপ বলতে কবি বোঝাতে চেয়েছেন মৃত্যু। তাহলে স্লিপটাকে এখানে কবি আইরনিক্যালি ব্যবহার করেছেন। আর এই কবিতার বিষয়বস্তু হলো ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের বর্বরতাটাকে কবি এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন।